পথটা সুগম করতে পারলো বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ জিতে। এই জল্পনা কল্পনা তো রয়েছেই, সেই সঙ্গে যোগ হয়েছে আজ ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা। এই সব কিছু নিয়ে কথা হবে। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউসিং, কো স্পন্সর জেডএসআরএম, ভাইভা, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। দর্শক, আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছেন নাজমুল আবেদিন ফাহিম, কোচ ও ক্রিকেট বিশ্লেষক। স্বাগত আপনাকে। এবং দর্শক, আমার সঙ্গে 6 জন ক্রিকেট প্রেমীও আছেন, আপনাদেরকেও স্বাগত। কে কে আছেন একটু পরিচিত হয়ে নেই শুরুতেই। কে আছেন আমার সঙ্গে? আমি ফারহান শফিক জিশান। আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস থেকে এমবিএ করছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর উপর। আর আমার হচ্ছে একটা ক্রিকেট পেজ আছে, ওটার নাম হচ্ছে ক্রিক সিজন। ও আচ্ছা, নাইস। সো আপনি ক্রিকেট নিয়ে বিশ্লেষণও করেন? জি করি আর কি। আর আমি এই শোতে এর আগে অনেকবার এসেছি আর কি, তো এখানে আসতে ভালো লাগে আর কি প্রত্যেকবার আর কি। দারুণ, আপনার সঙ্গে আমরা আরও গল্প করব। এরপর কে আছেন আমাদের সঙ্গে? আমার নাম এলিট চাকমা। আমি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এলএলবি নিয়ে পড়াশোনা করছি। আমি একজন ক্রিকেট প্রেমিক হিসেবে এখানে আমার অনেকবার আসা হয়েছে। আচ্ছা, তারপরে কে আছে? আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান। আমিও বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে পড়াশোনা করছি। আমি বর্তমানে 4th ইয়ারে আছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। আর এটা আমার এখানে সেকেন্ড টাইম আসা। বাহ, চমৎকার। ক্রিকেট খেলা হয় নাকি শুধু দেখে বিশ্লেষণ করা হয়? আমাদের ডিপার্টমেন্টের ক্রিকেট টিমের খেলাধুলা করি রেগুলার, অলরাউন্ডার হিসাবে খেলছি। অলরাউন্ডার, অলরাইট। এরপরে কি আছেন আমাদের সঙ্গে? আমি ইফতি কবির ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বিবিএ ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, এই শোতে আমার থার্ড টাইম আসা এটা দিয়ে। নাইস। খেলাধুলা করা হয় নাকি জি, আমি বিশ্লেষণ? আইবি ক্রিকেট ক্লাবের সাথেও আছে। ক্রিকেট ক্লাবের সঙ্গে কি ব্যাটার নাকি বোলার? ব্যাটার। ও নাইস। ওকে, এরপরে কি আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম আপু, আমি মোমেন শুভ। আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে আছি এবং আমি ল নিয়ে লেখাপড়া করছি। আমি এমনিতে একজন ক্রিকেট প্রেমী এবং এখানে আমার একটা ফার্স্ট টাইম আজকে। বাহ, নাইস। এরপরে কি আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আবু তাহের লিমন। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল থেকে পড়াশোনা করতেছি বর্তমানে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সাথে। আমি ক্রিকেটের সাথে আছি সম্পৃক্ত। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্রিকেটের বিশ্লেষক। জি, খেলাধুলা মানে ক্রিকেট খেলেন নাকি বিশ্লেষক? ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্রিকেট টিমের থেকে আমি ভাইস ক্যাপ্টেন। ও নাইস। প্লাস আমি 2-3 বছর আগে আমি সেকেন্ড ডিভিশনে খেলছি সিলেট থেকে। ও ওয়াও, গ্রেট। সো আপনাদের সবার সঙ্গে কথা বলবো, তার আগে ফাহিম ভাই আপনার কাছে ফিরতে আমি তো ওদের জিজ্ঞেস করি কোন ওপেনার আছে নাকি ওদের মধ্যে? আমাদের ওপেনারের ক্রাইসিস আছে। স্যার, আমি ওপেনারের ক্রাইসিস আছে। ওপেনার ক্রাইসিসে ভুগছি আমরা। ওকে, এবং যেটি বলতে চাই আসলে আগের ম্যাচটির কথাই যদি বলি, প্রথম ওভারেই তৃতীয় ব্যাটসম্যানকে মাঠে নামতে হলো। সেটা আসলে আমাদের জন্য, আমরা যারা ক্রিকেট প্রেমী, খুব দুঃখজনক ঘটনা ডেফিনেটলি। বাংলাদেশ প্রসঙ্গে আমরা কথা বলবো, তার আগে আজকের ম্যাচ, একটা বিগ ম্যাচ আজকে ভারত পাকিস্তান, সেটি নিয়ে জানতে চাই কি ভাবনায় আছে? না, বিগ ম্যাচ দুটো কারণ। একটা তো হচ্ছে যে ভারত পাকিস্তানের ম্যাচ ওরা সাধারণত বাইল্যাটারাল খেলে না, ওদের মুখোমুখি হয় কিন্তু এইসব টুর্নামেন্টে ওদের সাথে মুখোমুখি হয়, বাইল্যাটারাল ওরা খেলে না। সো ওদের অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে যখন খেলে তখন শক্তিটা কীভাবে ওরা খেলাটা কেমন হয় দেখার সুযোগ খুবই কম হয়। এটা একটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে যে পাকিস্তানের জন্য খুব ক্রিটিক্যাল একটা ম্যাচ। পাকিস্তান যদি আজকে হেরে যায় তাহলে হয়তো বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিতে হবে, সম্ভাবনা আছে। এটা আগের ম্যাচে যেহেতু তারা ইউএসের সাথে হেরে গেছে। সো দুটি কারণেই আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সো পাকিস্তানের দিক থেকে বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। বাট ভারত নিশ্চয়ই চাইবে এটা কন্টিনিউ রাখতে, ওদের যে ফ্লোতে আছে ওরা সেটা কন্টিনিউ রাখতে। সো আশা করছি এক্সাইটিং একটা ম্যাচ হবে, যদিও পাকিস্তান খুব চাপে থাকবে নিঃসন্দেহে। এবং প্রিভিয়াস হিস্ট্রি যদি আমরা বলি, 7টি টি20 ম্যাচের মধ্যে 5টি সম্ভবত ইন্ডিয়া জিতেছে, 1টি ম্যাচ পাকিস্তান জিতেছে। তো সেই ধারাবাহিকতা ইন্ডিয়া নিশ্চয়ই বজায় রাখতে চাইবে, কিন্তু তবু বাবর আজমের পক্ষ থেকে একটা স্ট্র্যাটেজি তো থাকবেই। কি হতে পারে সেই স্ট্র্যাটেজিটা? উইকেটটা খুব ট্রিকি একটা উইকেটে খেলা হবে, নিউ ইয়র্কে খেলা হবে, তো খুব ট্রিকি একটা উইকেটে খেলা হবে। এখানে টসটা খুব গুরুত্বপূর্ণ হবে। পাকিস্তান যদি টসটা হেরে যায়, আমি নিশ্চিত যে ভারত প্রথমে বোলিং করতে চাইবে এবং ওদের যে বোলিং অ্যাটাক আছে সেটা দিয়ে পাকিস্তানকে খুব অল্প রানে আটকানোর চেষ্টা করবে। সেটা যদি হয় তাহলে খুব একটা কম্পিটিটিভ ক্রিকেট হবে বলে আমার মনে হয় না। কিন্তু যার উল্টোটা যদি হয়, যদি পাকিস্তান টসে জেতে এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠায়, সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের যে ফাস্ট বোলিং অ্যাটাকটা আছে তারা হয়তো একটা বড় রোল প্লে করতে পারে ভারতকে অল্প রানে আটকানোর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সেটা হয়তো পাকিস্তান চেঞ্জ করতে পারে। সো টসটা খুব ভাইটাল হবে। পাকিস্তান খুব কোণঠাসা অবস্থায় আছে বলে স্বাভাবিক যে খেলাটা, সেটা ওদের পক্ষে খেলাটা খুব কঠিন হবে। এমনিতেই ওরা খুব বড় ম্যাচে টেন্স হয়ে যায়। বাট অন দি আদার হ্যান্ড ভারত কিন্তু খুব
যে কোনো পরিস্থিতিতেই কিন্তু নিজের cool minded। নার্ভটা ধরে রাখতে পারে, এটা ওদের একটা বড় শক্তির জায়গা। সো সেটাই আজকে দুই দলের মধ্যে পরীক্ষা হবে। পাকিস্তান যদি নার্ভটা ধরে রাখতে পারে একটু, আমরা আশা করি তাহলে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। তবু ভারত একটু যদিও আশাবাদী যে যেহেতু আগের ম্যাচগুলো তারা জিতেছে এবং পাকিস্তানের যেহেতু আগের ইউএসএ ম্যাচটা হেরেছে, তবু একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি তো নিশ্চয়ই থাকবে রোহিত শর্মার পক্ষ থেকে। তাদের ভাবনায় কি কি থাকতে পারে? না, ওরা ওদের খেলাটা খেলতে চাইবে এবং ওদের দুজন ব্যাটসম্যান, যে ওপেনিং দুজন ব্যাটসম্যান আছে ভারতের, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এরা দুজন প্রপার ক্রিকেটার, প্রপার ব্যাটসম্যান। কিন্তু এরা টি-20 ব্যাটসম্যান শুধু না, এরা টেস্ট ক্রিকেট খেলে। সো ওরা জানে ডিফিকাল্ট কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয়। সো এটা একটা বড় অ্যাসেট হবে ইন্ডিয়ার জন্য। পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু বাবর আজম আছে, যে প্রপার একজন টেস্ট ব্যাটসম্যান। তো এই কন্ডিশনে এই ধরনের ব্যাটসম্যানরা ভালো খেলবে, এটা আশা এক্সপেক্টেড। আমার মনে হয় যে ভারতের স্পেশালি ওরা নিজেদের আত্মবিশ্বাসটাকে আরও স্ট্রং করতে চাইবে আজকের ম্যাচটা জিতে। কারণ পাকিস্তান যেমনই হোক একটা শক্ত প্রতিপক্ষ, কিন্তু বিশেষ করে ভারতের জন্য অনেকগুলো কারণে। এবং এই ম্যাচটা ওরা জিততে পারে, মেন্টাল একটা দারুণ বুস্টিং হবে কিন্তু ভারতের জন্য। ওরা খুব ভালো দল, কিন্তু তারপরেও কিন্তু বড় বড় ট্রফি ওরা জিতেনি কিন্তু অনেক দিন। তো সেক্ষেত্রে এই বুস্টিংটা ওদের খুব কাজে আসবে। আমার মানে ভারত তাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাইবে, যেটা সবচেয়ে কঠিন। কিন্তু আন্ডার প্রেশার নিজের স্বাভাবিক খেলাটা কঠিন, সেটি ওরা চেষ্টা করবে। একদম সেটি আমরাও আসলে দর্শক যারা আছি ক্রিকেট প্রেমী এবং পুরো ক্রিকেট প্রেমী বিশ্ব জুড়ে যারা আছেন সবাই অপেক্ষা আছে আজকের ম্যাচটির জন্য। ওয়েল, এই ম্যাচ নিয়ে আবারও ফিরবো এবং আপনাদের কাছেও ফিরবো। তার আগে একটু দর্শকদের কাছে যেতে চাই। দর্শক, আপনাদের জন্য কিন্তু প্রতিদিন আমাদের এই শোতে একটি করে কুইজ দেওয়া হয়ে থাকে এবং গতকালকের কুইজ যেটি ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে ভেন্যু কোনটি, এবং অসংখ্য উত্তর আমরা পেয়েছি। সঠিক উত্তরটি বলে দেওয়ার আগে অপশনগুলো কী কী ছিল একটু বলি। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম অ্যান্ড নাসাউ ক্রিকেট গ্রাউন্ড। তো যেটি আসলে সঠিক উত্তর সেটি হলো গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। ওয়েল, অসংখ্য উত্তরের মাঝে যিনি বিজয়ী হয়েছেন তিনি হলেন আতিকুর রহমান। তিনি সিলেট থেকে SMS করেছিলেন। আর অভিনন্দন তো জানাচ্ছি আপনাকে। একটু বলে দিই, আপনি পুরস্কার হিসেবে পাচ্ছেন চ্যানেল 24-এর পক্ষ থেকে 1000 টাকার রিচার্জ। ওয়েল, এবার বলে দিচ্ছি আজকের কুইজ কী হবে। আজকের কুইজ, উগান্ডার সাথে ওয়েস্ট ইন্ডিজ কত রানে জয়লাভ করে। অপশন এ 130 রান, অপশন বি 134 রান। ওয়েল, আমি জানি খুবই সহজ একটি প্রশ্ন, যত খুশি ততবার আপনারা টেক্সট করে সঠিক উত্তরটি জানাতে পারবেন। টেক্সট করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC লিখে স্পেস দিয়ে A অথবা B লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে, যত খুশি ততবার। ওয়েল, উত্তর পাঠানোর শেষ সময় কিন্তু আগামীকাল দুপুর 2টা। আর পুরস্কার তো আমি আগেই বলে দিচ্ছি, আবারও বলে দিই, চ্যানেল 24-এর পক্ষ থেকে পেয়ে যাবেন 1000 টাকার রিচার্জ। ওকে, ওয়েল, ফাহিম ভাই, আপনার কাছে আবারও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ফিরতে চাই। তার আগে আপনারা যারা আছেন ক্রিকেট প্রেমী, আপনি যেহেতু ক্রিকেট বিশ্লেষক, আপনার কাছে কি মনে হয় রোহিত শর্মার পক্ষ থেকে কি স্ট্র্যাটেজি আজকে থাকবে যেটি অন্য ম্যাচ থেকে এই ম্যাচটাকে একটু আলাদা করে তুলতে পারে? না, ইন্ডিয়া তো ফ্লাইং একটা স্টার্ট করেছে আর কি প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সাথে, আর অন্যদিকে হচ্ছে পাকিস্তান তো প্রথম ম্যাচে ইউএসএর কাছে হেরেছে। তো এখানে হচ্ছে ইন্ডিয়া চাপে থাকবে না, বরং হচ্ছে আমার মনে হয় পাকিস্তান বেশি চাপে থাকবে। কারণ ওরা যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে হচ্ছে ওরা ছিটকে যাবে এখান থেকে আর কি। কারণ কি ইউএসএ কিন্তু 2টা ম্যাচ জিতেছে আর কি। তো রোহিত শর্মার হচ্ছে তেমন কোনো না, নর্মাল একটা স্ট্র্যাটেজিতে খেলবে। আর আমার মনে হচ্ছে যে রোহিত শর্মা হচ্ছে যেহেতু রাহুল দ্রাবিড় রিটায়ার করবে আর কি, মানে আর খেলবে না, মানে কোচিং করাবে না। তো আমার মনে হচ্ছে যে রাহুল দ্রাবিড়কে ভালো একটা ফেয়ারওয়েল দিতে পারবে আর কি রোহিত শর্মা। এবার হচ্ছে ইন্ডিয়া যদি T20 ওয়ার্ল্ড কাপটা জিততে পারে আমার কাছে মনে হয় আর কি। আর বেসিক খেললেই হবে, আমার মনে হয় এক্সট্রা কিছু করা লাগবে না আর কি। আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা খুব স্ট্রং এবং বোলিং লাইন আপটাও খুবই ভালো জাসপ্রীত বুমরার নেতৃত্বে। আমি মনে করি যে ইন্ডিয়া আজকে ভালো খেলবে এবং জিতবে এই ম্যাচটা আর কি আমার কাছে মনে হয়। আচ্ছা, ওয়েল, এরপরে যিনি আছেন আপনার কাছে একটু জানতে চাই, কি ভাবছেন আজকে কি মনে হয়? কারণ পাকিস্তান যেহেতু প্রথম ম্যাচ হেরেছে, আজকে চাপে থাকলেও তারা চাইবে এনিহাও আজকের ম্যাচটা জিততে। আর সেক্ষেত্রে ভারত তো নিশ্চয়ই ছেড়ে দেওয়ার পাত্র নয়, ভারতও চাইবে আজকের ম্যাচটা জিততে। কি মনে হয় ফলাফল কি আসতে পারে? আমার কাছে মনে হচ্ছে আজকে ভারতই জয়যুক্ত হবে, বিকজ হচ্ছে ইন্ডিয়া অলওয়েজ একটা ভালো একটা টিম। সো সেক্ষেত্রে যেহেতু ভালো ভালো সব ব্যাটসম্যান প্লাস ওদের সব কিছু স্ট্র্যাটেজি সব কিছু ঠিক আছে, সো এক্ষেত্রে আমি ইন্ডিয়াকে বেশি প্রায়োরিটি দিব এই ক্ষেত্রে। ওকে, ওয়েল, এরপরে যিনি আছেন আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু ক্রিকেট খেলেনও, প্রথমেই জানতে চাই যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার খেলা হলে আপনি কোন টিমকে সাপোর্ট করেন? আমি পাকিস্তানকে সাপোর্ট করা হয়, বাট আমি আজকে যা দেখলাম যে আমার মনে হয় ভারত এগিয়ে থাকবে খেলাটিতে। আচ্ছা,
তার মানে নিজে যে টিমটাকে সাপোর্ট করছেন সেই টিমটা আপনি জানেন যে আজকে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। এটার কারণ ভারত রিসেন্টলি ভারতের সবকটি প্লেয়ার আইপিএল খেলে আসছে এবং তারা সবাই ভালো ফর্মে আছে। সো আর আর পাকিস্তানের লাস্ট ম্যাচটা দেখে মনে হলো যে ওদের প্লেয়ারদের ভিতর ওই আত্মবিশ্বাসটা একটু কমে গেছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভারত অবশ্যই আগায় থাকবে। আচ্ছা, এরপরে যিনি আছেন আপনার কাছে আসি, কি মনে হয় আজকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে? তার আগে বলুন কোন টিমের সাপোর্টার? আমি ইন্ডিয়া সাপোর্টার। ওকে, ওয়েল, কি মনে হচ্ছে আজকে ফলাফল কি আসতে পারে? ফলাফল ইন্ডিয়ার দিকে যাবে, কারণ আগের দিন তো যেহেতু পাকিস্তান ভারত বাজেভাবে হেরেছে, আমার মনে হয় এবার আজকে ইন্ডিয়ায় জয়যুক্ত হবে সব মিলায়। ওকে, ওয়েল, এরপরে যিনি আছেন? আমার কাছে মনে হয় যে আজকে ভারত জিতবে, কারণ হচ্ছে যদি আমরা রিসেন্ট পারফরমেন্স দেখি ভারত অবভিয়াসলি পাকিস্তানের থেকে অনেকখানি অ্যাডভান্স ছিল, প্লাস হচ্ছে ওরা হচ্ছে অনেকদিন আইপিএল খেলার ওদের অভিজ্ঞতা আছে, প্রায় হচ্ছে 1-1.5 মাস। তো ধরেন আপনি যদি 1-1.5 মাস খেলার ভিতরে থাকেন অবভিয়াসলি অন্য টিমের থেকে আপনি অ্যাডভান্টেজ পজিশনে থাকবেন। বাট পাকিস্তান হচ্ছে আগের ম্যাচে যেহেতু হেরে গেছিল, তো এই ম্যাচে তারা একটু ব্যাকফুটে থাকবে, কিন্তু তারপরেও যদি যেহেতু তাদের ভালো প্লেয়ার আছে, বাবর খান, তারপর হচ্ছে ফাকর জামান, এরা যে কেউ হচ্ছে একটা ম্যাচ চাইলেই ধরতে পারে, আর তাদের বোলিংটা যদি আরেকটু ভালো হয় আই গেস তারা ভালো কিছু করতে পারে। ওকে, অনেক ধন্যবাদ। এরপরে কে আছেন? আমি পাকিস্তানের সাপোর্টার, সো আমি যদি বলি রেজাল্টের দিকে, স্যার যেটা বললেন যে টস এখানে ভাইটাল একটা ফ্যাক্টর প্লে করবে, কারণ এখানে ওদের যে পিচগুলা ইউএসএ বলি বা ওয়েস্ট ইন্ডিজের পিচগুলা অনেকটা ডিফারেন্ট। সো ড্রপিং পিচ হওয়ার কারণে পিচগুলো অনেক আচরণগুলো আমরা বুঝতে পারি না, বা ক্রিকেটার যারা আছে ওরা ইজিলি বুঝতে পারে না। সো এখানে আমি যদিও আমি পাকিস্তানের সাপোর্টার, বা টিম হিসাবে ইন্ডিয়া আমি মনে করি যে ব্যাটিং বোলিং দুই সাইডে ব্যালেন্স সাইড, সো আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখছি। থ্যাংক ইউ। তার মানে আপনাদের সবার কথার মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে টসের কথা যেহেতু বলছেন, একটা ভাগ্য এখানে একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। ওকে, ওয়েল, আপনাদের জন্য একটি কুইজ রয়েছে, দেখা যাক। এটা তো গেল পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলার কথা, আপনারা কেমন খেলতে পারেন এবার সেটি দেখার বিষয়। প্রশ্ন হলো, ভারত বনাম পাকিস্তানের ম্যাচের ভেন্যু কোনটি? ওকে, আগে হাত তুলেছেন যিনি, তার কাছে আমরা একটু মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করে দিই। বলুন। নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর কি, ওকে, নাসাউ কাউন্ট্রি স্টেডিয়াম। ওয়েল, কংগ্রেচুলেশন, আপনি পেয়ে যাচ্ছেন চ্যানেল 24 এর পক্ষ থেকে উপহার এখানে রয়েছে, আমি কিছুক্ষণ পরে হ্যান্ড ওভার করবো। তার আগে ফাহিম ভাই, আপনার কাছে ফিরতে চাই। পাকিস্তান যে আগের ম্যাচটা হারলো, আপনার কাছে কি মনে হয়েছে যে ওদের আসলে কোথায় কোথায় সেই হারিয়ে ফেলেছে খেলাটা বা ম্যাচটা? পাকিস্তান প্রথমে ব্যাটিং করলো কিন্তু, এবং আমি খুব অবাক লাগলো যে পাকিস্তানের মতো একটা দল ইউএসএ যতই ভালো খেলুক, বা রিসেন্টলি আমি বলছি, এর আগে যে অনেক ভালো খেলতে না, রিসেন্টলি ইউএসএ একটু ভালো খেলছে। পাকিস্তানের ব্যাটিং শুরু থেকে আমার মনে হয়েছে ওরা অনেক টেন্সড, ভীষণ টেন্স মনে হয়েছে। পাওয়ার প্লেতে ওরা এত কম রান করেছে, উইকেট তো গেছে, অনেক কম রান করেছে, উইকেট গেলেও কিন্তু এত কম রান করার কথা না, তাতেই বোঝা যায় ওরা কতটা টেন্সড হয়ে আছে। সেটাই বোধহয় সবচাইতে বড় কারণ, নিজেদের উপর আস্থা না থাকাটা বোধহয় বড় কারণ। অন দি আদার হ্যান্ড ইউএসএ এত মানে নিজেদের আস্থার তুঙ্গে আছে। হ্যাঁ, ওদের জন্য কিন্তু হ্যাঁ, ওরা খুব ভালো খেলতে চায়, খুব কম্পিটিটিভ হতে চায়, ওরাও নিশ্চয়ই এতটা নিশ্চয়ই ভেবে নেয়নি যে আজকে আমরা পাকিস্তানের সাথে জিতে যাব। হ্যাঁ, জিতার একটা সুযোগ তো নিশ্চয়ই আছে, কিন্তু পাকিস্তান হট ফেভারিট ছিল। কিন্তু ওরা যখন বুঝেছে ওরা এতটা নার্ভাস, ওরা কিন্তু জেকে বসেছে, এবং পাকিস্তান সেই থেকে আর বেড়ে আসতে পারেনি। কিন্তু 160 রান কিন্তু কম রান না পাকিস্তানের জন্য ওই কন্ডিশনে, কিন্তু 160 রানও কিন্তু ওরা করতে পেরেছে পাকিস্তানের দুর্বল বোলিংয়ের কারণে। দে ওয়ার নট গুড ইনাফ ওদের বোলাররা। আমার মনে হয় যে আস্থার অভাবটা খুব প্রবল। তবে আমি আজকে সবাই যদি ভারতকে বলছে ফেভারিট, আমি পাকিস্তানের ফেভারিট একটু বলি, যারা পাকিস্তানের সমর্থক তাদের একটু ভালো লাগবে হয়তো। পাকিস্তান খুব কোণঠাসা অবস্থায় আছে, তো পাকিস্তান আজকে রিস্ক নেবে মানে রিস্ক নিলে যেটা হয়, সাধারণ পরিবেশে আমরা রিস্ক নিতে চাই না, কিন্তু সেফ থাকতে চাই। কিন্তু আজকে যেহেতু কোণঠাসা অবস্থায় আছে, ওরা রিস্ক নেবে, বোলাররা রিস্ক নেবে, ব্যাটসম্যানরা রিস্ক নেবে। রিস্কটা যদি ক্লিক করে, পাকিস্তানের রিস্ক যদি ক্লিক করে, যেমন ফর এক্সাম্পল ইয়র্কারটা আমি করতে চাই, বারবার আমি ইয়র্কার করতে চাই, অন্য সময় হয়তো করতাম না, যদি ফুল টাচ পড়ে যায়, যদি হাফ বলি পড়ে যায়, কিন্তু আজকে আমি করবো, আমার উইকেট লাগবেই লাগবে। সো ওটা যদি ক্লিক করে, পাকিস্তান কিন্তু বলা যায় না ভালো করে করতে পারে, যদি রিস্কটা ক্লিক করে। সো ওইটাই পাকিস্তান একটা সুযোগ, আদারওয়াইজ ইন্ডিয়া বেটার টিম, কিন্তু পাকিস্তান আজকে রিস্ক নেবে, সেটা ভারতকে ঠেকাতে হবে কিন্তু। আচ্ছা, একদমই। এবং আগের ম্যাচটার কথা যেটা বলছিলেন যে তারা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছে, কিন্তু শেষে সুপার ওভারে গিয়ে সেখানে তো একটা সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগটা কেন কাজে লাগাতে পারলো না? পাকিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স বোলার, আমি পাকিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স বোলার, এবং এতগুলো ওয়াইড দেওয়া এবং 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 কোনো অ্যাগ্রেশনে না যাওয়া, খুব অবাক হয়েছে আমি। পাকিস্তান রিসেন্টলি একটা ট্রাই সিরিজ খেলেছে বোধহয় এর সাথে, কার সাথে খেললো?
খেলেছিল, ওখানেও কিন্তু ম্যাচ হেরেছে। ওরা ওরা আয়ারল্যান্ডের সাথে খেলেছে, আয়ারল্যান্ডের সাথে কিন্তু ম্যাচ হেরেছে। সো যে কনফিডেন্সটা খুব অভাব। এবং এখানে এসে তো পাকিস্তানের মতো দলের তো সুপার ওভারে হারার কোনো প্রশ্নই ওঠে না এমন একটা দলের বিরুদ্ধে। ওদের ব্যাটিং আছে, ওদের বোলিং আছে, তারপর ওরা হেরে গেছে। কিন্তু আমার মনে হয় যে পাকিস্তান ইজ অ্যাট দেয়ার লোয়েস্ট এব ইন অ্যাজ ফার অ্যাজ দেয়ার কনফিডেন্স ইজ কনসার্ন। আচ্ছা, তার মানে একদম ফেভারিটের তালিকায় আমরা আজকে ভারতকেই রাখতে পারি। যদি অঘটন কিছু হয় তখন হয়তো পাকিস্তানের পক্ষে ম্যাচটা যেতে পারে। ওয়েল, এবার একটু বাংলাদেশ ম্যাচে ফিরতে চাই। আগামীকালে যেহেতু বাংলাদেশের খেলা রয়েছে এবং সাউথ আফ্রিকা বেশ ভালো ফর্মে আছে যেহেতু ম্যাচ জিতেছে, তো কালকের ম্যাচ নিয়ে বাংলাদেশের স্ট্র্যাটেজি কি ভাবছেন, কি হতে পারে? কিছুদিন আগেও কিন্তু ভাবছিলাম যে কোনোভাবে যদি শ্রীলঙ্কার সাথে জিতে যায় তাহলে নেদারল্যান্ড এবং নেপালের সাথে আমাদেরকে জিততে হবে, তাহলে আমরা কোয়ালিফাই করবো। সাউথ আফ্রিকার কথা কিন্তু মাথায় আসে, ধরে নিয়েছিলেন যে সাউথ আফ্রিকা অনেক দূরের দল। বাট এখন মনে হচ্ছে যেহেতু আমরা একটা ম্যাচ জিতে গেছি, এখন মনে হচ্ছে ওয়াই নট সাউথ আফ্রিকা। আমরা যদি ভালো খেলি সাউথ আফ্রিকা কেন হারাতে পারবো না? নেদারল্যান্ডে তো প্রায় হারিয়ে দিয়েছিল, 103 রান বা 104 রান করেই কিন্তু অনেক প্রেশার ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকা। কালকের ম্যাচটা, গতকালকের ম্যাচটার কথা যদি বলি, একটা শেষ মুহূর্তে মনেও হচ্ছিল যে হয়তো হেরে যেতে পারে সাউথ আফ্রিকা। নেদারল্যান্ড এটা করতে পারে, কেন বাংলাদেশ কেন করতে পারবে না? নেদারল্যান্ড কেন করতে পেরেছেন? অসম্ভব রকমের আত্মবিশ্বাস, নিজেদেরকে যা আছে সেটা নিয়ে যুদ্ধ করে, আগে থেকে হেরে বসে না এরা। সো আমরাও যদি তেমনটা করতে পারি, এবং এখন আমাদের সে করার সুযোগ আছে। আমাদের যে একটু মোমেন্টাম দরকার ছিল, একটু ইতিবাচক মানসিকতা দরকার ছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি শ্রীলঙ্কার সাথে জিতে। এখন সেটাকে কাজে লাগাতে হবে। তবে খুব ভালো হয় যদি আমরা টসে জিততে পারি। আমরা জানি যে এখানে টসে জিততে পারলে বিপক্ষ দলকে চাপে ফেলা যায়, এখানে উইকেটের সমস্যা আছে, চাপে ফেলা যায়। সেটা আমরা যদি পাই, সেটা আমরা একটা বোনাস হিসেবে দেবো। বাট তারপরেও এখানে যদি ধৈর্য ধরে বিশ্বাস রেখে যদি খেলা যায়, অনেক কিছু ঘটতে পারে। কিন্তু এটা ওরকম একটা সলিড উইকেট না যেখানে বড় দলগুলো 220-30 করে ফেলবে, এরকম একটা উইকেট না। এখানে সবাইকেই হিসাব করে স্ট্রাগল করতে হবে। এবং এটা যেহেতু বোলিং পিচ, সেহেতু আসলে আমাদের বোলিং ভালো, তো আমাদের বোলিং যেহেতু ভালো, সেটা বাংলাদেশের ফেভারে আসবে, সেটা বাংলাদেশের ফেভারে আসবে। আমরা যদি অল্প রানে বুক করতে পারি, কিংবা আমরা যদি 115-20 রান করতে পারি, ওখানে আমরা হয়তো তাদেরকে আটকেও রাখতে পারি। নেভার নো। এই যে ব্যাটাররা স্ট্রাগল করছে এবং সেটা এত বেশি, আগের ম্যাচটার কথাই যদি বলি, বাংলাদেশের বোলাররা যে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিলেন এবং পরক্ষণে আসলে ব্যাটাররা এসে যেভাবে সাফার করছিলেন একের পর এক, সেটা খুব অ্যালার্মিং। এটা খুব এই জন্যই তো ওপেনার করছিলাম। যাই হোক, এখন নেওয়ার কোনো সুযোগ নেই। ওই জায়গাটা যদি আমরা একটু ভালো করতে পারি, বছরের পর বছর ধরে আসলে একই চিত্র কেন দেখছি আমরা? বছর ধরে চলছে। অন দি আদার হ্যান্ড যদি ইয়াকে দেখি, আমরা আফগানিস্তানকে দেখি, প্রথম ম্যাচে 150 না কত রানের ওপেনিং পার্টনারশিপ, দ্বিতীয় ম্যাচে 104 বা 5 রানের ওপেনিং পার্টনারশিপ, তা আর এরপর আর কিছুই লাগে না। কিন্তু আমরা প্রথমে 2-3টে উইকেট হারিয়ে ফেলছি, পাওয়ার প্লেতে রানও হচ্ছে না, সব চাপ গিয়ে পড়ছে মিডল অর্ডারের উপরে। সো উপর থেকে যদি কিছু রান হয় এবং উইকেট না যায়, এবং এই উইকেটে কিন্তু সেটা খুব জরুরি হবে। উপর থেকে যদি উইকেট চলে যায় তাহলে কিন্তু ওই 70-80 বেশি রান করা সম্ভব হবে না। কারণ উইকেট পড়ে গেলে খেলাটা এমনি স্লো করে ফেলতে হয়, এবং এখানে এমনিতেই খেলা স্লো হবে। তারপরে স্লো করে ফেললে আলটিমেটলি ওই 70-80 বেশি রান করা সম্ভব হবে না, উইচ ইজ নট গুড ইনাফ। সো উপর থেকে যদি একটু উইকেটটা ধরে রাখতে পারে, একটু রান করতে পারে, তাহলে সেটা তাহলে হয়তো 120 রান করা সম্ভব। ভালো খেললে 125 রানও করা সম্ভব। এবং সেটা যদি করা যায়, আমাদের বোলিং যেটা আছে সেটা সহজ হবে না ওটা স্কোরটা করা। 120-25 রান টি-20-র জন্য, যেহেতু এই গ্রাউন্ডের লো স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাচ্ছি পরপর, তবুও কিন্তু এই রানগুলো চেজ হচ্ছে প্রতিটা ম্যাচে। আমরা দেখতে পাচ্ছিলাম যে 120-25, তো এটা কি আসলে সেফ জোন? না সেফ না। কিন্তু জিনিসটা হচ্ছে আমরা যদি 140-50-এর চিন্তা শুরু করে দিই, তাহলে কিন্তু আমাদের শুরু থেকে একটু মেরে খেলতে হবে। কিন্তু এবং এই উইকেট সেটা সাপোর্ট করে না। এই উইকেটে বল এত বেশি বাউন্স করে, এবং বাউন্সটা কখনো বেশি করে, কখনো কম করে, এত মুভমেন্ট করে, এটা শুরুর দিকে রান করাটা খুব মুশকিল হয়ে যায়। শুধু বড় স্কোর যদি আমরা টার্গেট করি, তাহলে শুরু থেকে একটু মেরে খেলার চেষ্টা করতে হবে। মেরে খেলতে গেলে বোধহয় একটু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। যেটা খুব ভালো হয় যদি শুরুতে বেশি রান নাও হয়, যদি আউট না হয়, তবে যেটা হয় যে একটা ব্যাটসম্যান যখন অনেকক্ষণ খেলে, সে কিন্তু যে কোনো পরিস্থিতিতে একটু অভ্যস্ত হয়। কিন্তু এই উইকেটেও কিন্তু একটা ব্যাটসম্যান যদি উপর থেকে অনেকক্ষণ আউট না হয় খেলতে থাকে, শেষের দিকে এসে কিন্তু সে শর্ট খেলতে পারবে। কিন্তু যদি উইকেট আমরা না হারাই, সেক্ষেত্রে হয়তো আমাদের বড় স্কোর করার সুযোগ থাকবে। সেটা আমার মনে হয় না 150 রান করা হয়েছিল, বাট সেটাও 130-35 হয়তো হবে, এবং সেটাও খারাপ স্কোর না অ্যাকচুয়ালি এই উইকেটে। একদম। ফাইম ভাই, আবারও ফিরবো আপনার কাছে, এবং আপনারা যারা আছেন আরও গল্প হবে এবং আপনাদের জন্য আরও কুইজ রয়েছে, তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সার্ড ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
দর্শক আরও একবার স্বাগত, দেখছেন গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সার্ড ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছেন নাজমুল আবেদিন ফাহিম। ভাইয়া আরও একবার স্বাগত আপনাকে এবং এবার আবার একটু ম্যাচে ফিরতে চাই। বাংলাদেশ শ্রীলঙ্কার যে ম্যাচটি, তাওহিদ হৃদয়কে 3টি ছক্কা পরপর মারতে দেখলাম এবং আসলে এখন বলতে পারছি যে সেই 3টি ছক্কাই বোধহয় আমাদের ম্যাচটাকে বাঁচিয়েছে, কিন্তু সেই সময় কি মনে হচ্ছিল কি না যে পরবর্তী বলে আউট হয়ে যাওয়া সেটা আরেকটু সেফ জোনে থেকে খেলতে পারতেন? আউট হলে সেটাই মনে হতো, কিন্তু বাট এটাও বোধহয় আমাদের বোঝা উচিত যে নো রিস্ক নো গেইন। ওই সময় পরপর 3 বলে 3টা পরপর না হলেও চলতো, কিন্তু 3টা 6 যে মোমেন্টামটা, একটা হলো মোমেন্টাম নিয়ে আসা, একটা হলো কুইক ওই রান করাতে শেষের দিকে আমাদের রানের চাপে যেতে হয়নি। কিন্তু একটা সময় কিন্তু রান আর বল প্রায় কাছাকাছি হয়ে গেছিল এবং উইকেটও প্রায় খুব বেশি ছিল না। ওই সময়টা কিন্তু ব্যাটিং সাইডের জন্য খুব ডিফিকাল্ট টাইম, কিন্তু যে কোনো দিকে খেলা চলে যেতে পারে। সো ওই 3টা 6 প্রবাবলি আমাদেরকে ভীষণ চাপ থেকে বাঁচিয়েছে। চাপ ছিল কিছুটা, কিন্তু অনেক চাপে পড়ে যেতে পারতাম যদি ওই 3 বলে 18 রান না হতো। তাহলে এমন হতে পারতো শেষ দিকে হয়তো আমাদের 6 বলে 12 রান করতে হতো, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু সো তাতে আমাদের যেতে হয়নি। সো ক্রেডিট টু তহিদ হৃদয়, আশা করব এই ফর্মটা বজায় রাখবে এবং ও দেখিয়ে দিল যে আমাদের ব্যাটিংয়ের মাঝখানেও কিন্তু এরকম ক্যাপাসিটি আছে, সেটা আমাদেরকে সাহসী করবে, দলকেও সাহসী করবে। কিন্তু এবং একটু ক্রিকেট প্রেমীরা দুঃখ পেয়েছে কারণ 50টা হয়নি আসলে। প্রথম কোন একটি ওয়ার্ল্ড কাপে তার 50 হতে পারতো। সেই পরবর্তী ম্যাচ আসলে দেখার অপেক্ষায় যে তার পারফরমেন্সটা কি হয়। এবারে একটু বোলিং লাইন আপ নিয়ে সেটি নিয়ে আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না। দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজকে দেখেছি যেভাবে খেলতে, রিশাদ দুর্দান্ত পারফর্ম করেছেন, তাসকিন দুর্দান্ত পারফর্ম করেছেন। সাকিব আল হাসানের ব্যাপারে যদি জানতে চাই, কি মনে হচ্ছিল শুরুর দিকে বল করাটা কি তার কতটা আসলে সঠিক সিদ্ধান্ত ছিল? না, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে যে খুব ভালো ব্যাটিং উইকেট, যেখানে বল খুব টার্ন করে না, ওরকম জায়গায় ওর জন্য রিস্ক হয়ে যায় বোলিং করাটা। আমার মনে হয় যে দুজন ডানহাতি ব্যাটসম্যান ছিল, সেইটাই বোধহয় ওকে বল করতে বেশি আগ্রহী করে তুলেছিল। বাট আমার মনে হয় যে ওকে যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে, কারণ আমরা যে উইকেটে খেলবো আগামীকাল, সেই উইকেট কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো না। এক ওভারে 12 রান 14 রান দিয়ে দেওয়া আমরা অ্যাফোর্ড করতে পারবো না। এখানে সবাইকে খুব ইকোনমিক্যাল থাকতে হবে, খুব টাইট থাকতে হবে। সো কোন সময় ও বল করবে এবং ওর বলের ট্যাকটিক্স কী হবে বা কোন জায়গায় বল করবে কাকে, এটা আগে থেকে খুব ভালোভাবে প্ল্যান করে আসতে হবে। সো আগামীকাল কোনো রিস্ক আমরা সে অর্থে নিতে পারবো না। কিন্তু সাউথ আফ্রিকার যে ওপেনিং জুটি রয়েছে তারাও বেশ ভালোই ফর্মে আছে, তো সেই জুটিটাকে ভাঙার জন্য বাংলাদেশের প্রথম বোলিং অ্যাটাকটা কি হতে পারে? না, আমাদের পেস বলাররা কিন্তু যথেষ্ট ভালো। তাসকিনের কথা যদি বলি, শরীফুল কালকে খেলবে কিনা আমি জানি না। সাকিবও ভালো বল করেছে গত ম্যাচে। স্পিনটা আমরা যদি শুধু সাকিব থাকে, কারণ রিশাদ পাওয়ার প্লেতে আসবে না, সো একমাত্র অপশন থাকে সাকিব। যদি আমরা 3 জন স্পিনার নিয়ে খেলি, সেক্ষেত্রে হয়তো আমরা শেখ মেহেদিকে দেখতে পারি। যদি শেখ মেহেদি থেকে থাকে তাহলে ডেফিনেটলি ওকে পাওয়ার প্লেতে বল করতে হবে এবং খুব ভালো পাওয়ার প্লেতে বল করে, নতুন বলে খুব ভালো বল করে, কিন্তু আমার মনে হয় না সে খেলবে। আমরা গতকাল যে কম্বিনেশনটা দেখেছি, হয়তো সেই কম্বিনেশনে আমরা নেক্সট ম্যাচে খেলবো। সো আমাদের পেস বলারদের উপর ডিপেন্ড করতে হবে, বিশেষ করে তানজিম সাকিব এবং তাসকিন, এবং দুজনই ভালো বল করছে, এদের প্রচুর সম্ভাবনা আছে উইকেট নিয়ে নেওয়ার। তার মানে টিম 11-এ কোনো চেঞ্জেস আপনি আপনার চোখে এই মুহূর্তে প্রয়োজন মনে করছেন বা দেখছেন না? বোলিংয়ের দিক থেকে ডেফিনেটলি না, বাট ব্যাটিংয়ের দিক থেকে ইয়েস হতে পারে। যেহেতু লিটন কুমার দাস ভালো খেলেছে, আশা করতে পারি যে সে কালকেও ভালো খেলবে। প্রতিদিন হয়তো ভালো খেলতে না পারে, বাট গত ম্যাচের ব্যাটিংটা কিছুটা আমরা বোঝা যায় যে ওরা আস্থা ফিরিয়ে এনেছে। আমরা এখন দেখতে পারি হয়তো লিটন কুমার দাস এবং তামিম, জুনিয়র তামিম, এরা যদি ওপেন করে, সেক্ষেত্রে হয়তো সৌম্য সরকারের প্রয়োজন নাও হতে পারে। আমরা জাকের আলীকে হয়তো দেখতে পারি মাহমুদুল্লাহর আশেপাশে ব্যাটিং করতে। তাতে যেটা হবে, উপরে যদি একটা মোটামুটি ভালো শুরু হয়, নিচের দিকে আমাদের খুব স্ট্রং একটা জায়গা থাকে, যেখানে জাকের থাকবে, মাহমুদুল্লাহ থাকবে, সাকিব থাকবে, তহিদ হৃদয় থাকবে। কিন্তু উপর থেকে যে তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, তাহলে এরা আবার চাপে পড়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। গতকাল যেমন একটা ইনিংস খেলেছে লিটন কুমার দাস, ওই ম্যাচেও সেই জিনিসটা খুব জরুরি হবে, ওই টেম্পারমেন্টটা খুব জরুরি হবে, ওই পেসে খেলাটা খুব জরুরি হবে, এবং সে যেহেতু একটা খেলেছে, আশা করা যায় সে সামনেও আরেকটা খেলতে পারবে।
একদম। এবং ভাইয়া আপনি যেহেতু কোচ এবং খুব কাছ থেকে আসলে প্লেয়ারদের সঙ্গে থেকেছেন, তাদের নার্ভটা খুব ভালো করে জানেন। যদি আপনার কাছে জানতে চাই যে এই যে প্রেশার হ্যান্ডেল করে খেলাটা, এই মুহূর্তে ব্যাটসম্যান যারা আছেন এবং ওপেনিং জুটির কথা বলছিলেন, এখানে চেঞ্জেস আসতে পারে, সব কিছু মিলে কি মনে হয় বেস্ট আসলে অপশন কে আমাদের আগামীকালের জন্য? যেটা বললাম আর কি, সৌম্য সরকারের গতকালকে ম্যাচও যেটা দেখেছি, বলটা যে বলে আউট হয়েছে, যে এমন কোনো ডিফিকাল্ট কোনো বল ছিল না, কিন্তু নিজের থেকে যদি কনফিউজ থাকে, দ্বিধায় থাকে, নিজের সম্পর্কে ডাউট থাকে, ব্যাটিং করাটা খুব ডিফিকাল্ট, ব্যাটিং করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারা আউট হতে পারে খুব তাড়াতাড়ি আউট হতে পারে, কিন্তু নিজেদের নিয়ে যদি ডাউট থাকে, নিজের এবিলিটি নিয়ে যদি ডাউট থাকে, তাদেরকে না খেলানোই ভালো খুব সম্ভবত। সো সেই হিসেবে বলবো, দলটা যদি ওইভাবে একটু চেঞ্জ আসে দলে, সেটা খুব একটা খারাপ হবে না। আর আমার মনে হয় যে প্রথম ম্যাচের ওইটার পরে বোধহয় সবাই একটু সাহসী হবে, সবাই বোধহয় ইতিবাচক হবে। এতদিন যেটা ঘটে এসছে যে খেলার শুরুতেই বোঝা গেছে আমরা পারছি না, খেলা শেষ পর্যন্ত যেতে হয়নি, খেলানোর আগে থেকে আমরা বুঝে গেছি যে আমরা বোধহয় পারছি না। কালকে এই মানসিকতা নিয়ে বাংলাদেশ খেলবে না আমি আশা করি, এবং সেটাই একটা বড় কিন্তু ইতিবাচক ব্যাপার হবে আমাদের দলের জন্য। নিঃসন্দেহে। ফাহিম ভাই, আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আমার সঙ্গে যারা ক্রিকেট প্রেমী বন্ধুরা আছেন আপনাদের কাছে ফিরতে চাই। এবারও আপনাদের জন্য কুইজ রয়েছে। সো আপনি তো একটা কুইজ অলরেডি জিতেছেন, এবার দেখা যাক বাকিদের মধ্যে থেকে কেউ জিততে পারে কিনা। বাট আপনার জন্য অপশন রয়েছে, সবার আগে যে হাত তুলবে তার কাছ থেকে আমি উত্তরটা নিব। প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হন? আচ্ছা, ওকে, ওয়েল, আপনি আবারও আগে হাত তুলেছেন। এখন কি আপনি উত্তরটা বলতে চান নাকি আমি আরেকজনকে সুযোগ দিব? আমি বলতে পারবো আর কি, অ্যাডাম জাম্পা 4 ওভার 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এছাড়া হচ্ছে জস হ্যাজেলউডও কালকে 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, আর প্যাট কামিন্স 4 ওভারে 23 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে আর কি। বাহ, দারুণ, অভিনন্দন আপনাকে। এবং দুটো পুরস্কার আপনার জন্য মানে বরাদ্দ হয়ে গেল। এবারে আপনার কাছে একটু জানতে চাই, ম্যাচ প্রেডিকশন কি বাংলাদেশ সাউথ আফ্রিকা নিয়ে? আমার মনে হচ্ছে যে যেই পিচে খেলা, তো বাংলাদেশ তো বোলিং লাইন আপটা সবসময় ভালো, তো আর পিচে 120-30 রান যদি বাংলাদেশ করতে পারে, মানে স্যার যেটা বললো আর কি, তো সেক্ষেত্রে আর কি মানে বাংলাদেশ মানে ভালো একটা ফাইট ব্যাক দিবে, এবং আমার মনে হয় সাউথ আফ্রিকা হারাতে পারবে আর কি। আর কালকের ম্যাচও যেটা দেখা যাচ্ছে আর কি, যে নেদারল্যান্ডস কিন্তু অনেক ভালো বল করেছে আর কি, মানে 100 মানে যে এত অল্প রান করেছে, যদিও 103 রান টার্গেট দিয়েছে, কিন্তু তার বলে অনেক ভালো করেছে। এবং শুরুতে কিগমা, তারপর হচ্ছে আপনার পল ভ্যান মেকেরেন, ওরা অসাধারণ বল করেছে, যেটার কারণে হচ্ছে সাউথ আফ্রিকা ভালো করতে পারেনি আর কি। তো এরকম পিচে আমার মনে হয় না যে সাউথ আফ্রিকা ওরকম ভালো করবে, এবং বাংলাদেশে একটা ভালো চান্স আছে। আর বাংলাদেশের ব্যাটিংয়ে যদি আমরা যা একটু স্ট্রং করতে পারি, যদি কালকে আমরা জাকের আলী অনেককে সুযোগ দিই, কারণ সৌম্য সরকার হচ্ছে টানা 13টা ম্যাচ কিন্তু ডাক মেরেছে আর কি, মানে একটা রেকর্ড আছে কি 13টা ম্যাচে ডাক ম্যাচ। তো আমার মনে হয় যে কালকে বাংলাদেশ ইনশাল্লাহ ভালো করবে এবং জয়লাভ করবে আমি মনে করি। ওকে, ওয়েল, আমরা আশাবাদী। পরে যিনি আছেন কি মনে হয় একটু খুব সংক্ষেপে? বাংলাদেশ তো সবসময় টার্গেট নিয়ে খেলতে বেশি ভালো, ওরা আমি মনে করি ওরা যদি কালকে বোলিং ফার্স্ট হিসেবে নেয় তাহলে এটা আমাদের জন্য ভালো হবে বলে মনে করছি। ওকে, ওয়েল, কি মনে হয় পার্সেন্টেজ যদি বলি, কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দল জেতার? অবশ্যই বাংলাদেশকে আগে রাখবো, 60-40%। 60-40, বাংলাদেশ 60, সাউথ আফ্রিকা 40। ওকে, ওয়েল, পরবর্তী যিনি আছেন কি মনে হয়? আই থিংক কালকে বাংলাদেশ জিতে যাবে সাউথ আফ্রিকার সাথে। জিতে যাবে, এটা কি আবেগ থেকে বলছেন না বাস্তবতা নিরিখে গতকাল সাউথ আফ্রিকার ম্যাচ দেখার পরে এটা মনে হচ্ছে? সাউথ আফ্রিকার ম্যাচ দেখার পরে আই থিংক আমার মনে হচ্ছে বাংলাদেশ যদি বোলিং লাইনটা ঠিক রাখে আর ব্যাটিংটা ঠিক রাখলে আশা করি জিতে যাবে। আচ্ছা, তারপরে আপনি আপনার কাছে জানতে চাই কি মনে হয়? আমার মনে হচ্ছে আসলে এই ম্যাচে আমি ফেভারিট সাউথ আফ্রিকাকেই বলবো, কারণ তারা প্রথম ম্যাচ যেভাবে ডোমিনেট করে শ্রীলঙ্কাকে হারালো, এবং তাদেরকে হচ্ছে ইভেন 75 or 70 ঘরে তারা চল আউট করে দেয়। এবং পরের ম্যাচেও কিন্তু সাউথ আফ্রিকা কালকে একটা ট্রাভেলের ভিতরে ছিল, বাট তারা কিন্তু হচ্ছে 4টা উইকেট পড়ার পর ওইখান থেকে কিন্তু তারা একদম স্ট্রংলি হচ্ছে খেলাটা শেষ করে আনছে। তো বাংলাদেশের জন্য আসলে এটা ইজি হবে না, বাট বাংলাদেশ যদি তারপর আপনার হচ্ছে ওপেনাররা যদি একটু ভালো খেলতে পারে, বা 1 থেকে 6 ওভার পর্যন্ত যদি পাওয়ার প্লের ভিতরে যদি উইকেট না যায়, তাহলে ভালো কিছু আশা করা যায়। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাই কি মনে হয়? আমি আশা করতেছি বাংলাদেশ জিতবো, যেহেতু আমাদের বোলিংটা ভালো যাচ্ছে, প্লাস যদি আমরা টপ অর্ডার যারা আছে তারা যদি ফর্মে ফিরতে পারে, লাইক নাজমুদ্দিন শান্ত, সাকিব আল হাসান ফর্মে নাই, আমাদের যদি ফর্মে ফিরতে পারে, আর টসটা এখানে ফ্যাক্টর কাজ করবে, কারণ এখানে টসে জিতাটা ইম্পর্টেন্ট। আমরা টস জিতলে দেখি যে ফিল্ডিং নেওয়াটা এখানে ম্যান্ডেটরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা আসলে আশাবাদী হতেই পারি বাংলাদেশ দলকে নিয়ে। ফাইম ভাই, ওরা যেটা বলছিলেন আর কি, সেই প্রসঙ্গ ধরেই বলতে চাই, সাউথ আফ্রিকা যেহেতু নেদারল্যান্ডের সঙ্গে কিছুটা স্ট্রাগল করেছে, তাদের দলে তারা নতুন কোনো চেঞ্জেস আনবে কিনা, বা বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি থাকবে? আমি ছোট্ট একটু বলি যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতলো একটা ঘটনা, এবং নেদারল্যান্ড সাউথ আফ্রিকার টাফ টাইম দিল,
এতে কিন্তু আমাদের সবার মাথার ইকুয়েশন কিন্তু বদলে গেল কিন্তু, তাই তো? নেদারল্যান্ড যদি টাফ টাইম দিতে পারে তাহলে আমরা কেন না? মনের ভয়টা খুব ডেঞ্জারাস জিনিস, কিন্তু মনের ভয় কিন্তু আমাদের অনেকটাই আমাদেরকে পিছিয়ে দেয়। কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম কদিন আগে, কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম আচ্ছা সাউথ আফ্রিকা ওটা থাক, ওটা তো পারবোই না। আসলে সম্ভব, যদি আমরা বিশ্বাস করি আমরা পারবো, এটা সম্ভব। আমরা এখন বুঝতে পারি যে আমাদের যে বোলিং অ্যাটাক আছে, কিন্তু এটা সবাই এটাকে শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু যে কোনো দলই করে, এবং তারা যদি আউটস্ট্যান্ডিং বোলিং করতে পারে, ওয়াই নট? অনেক ইভেন্টে আউটস্ট্যান্ডিং বোলিং করতেও পারে। সাউথ আফ্রিকা কেন 70 রানে অল আউট হয়ে যাবে না? ওয়াই নট? আমরা যদি ধরে নিই সাউথ আফ্রিকার টিম ওরা তো 150 রান করবেই, ওরা 150 রানই করবে, কিন্তু আমরা যদি ধরে নিই আমাদের ওই সেই শক্তি আছে, হ্যাঁ আমরা 70 রানই ওদেরকে অল আউট করে দিতে পারবো, সেই চেষ্টা যদি থাকে, মাথায় থাকে, এখানে থাকে, দ্যাট ইজ পসিবল। অর্থাৎ হচ্ছে যে সেই আর্চটা আমাদের আছে কিনা, সেই খোঁজাটা আমাদের আছে কিনা, সেই ইন্টেন্টটা আমাদের আছে কিনা। আমার মনে হয় বাংলাদেশ দলে সেই ইন্টেন্টটা বোধহয় এখন আছে। কিছুদিন আগে বোধহয় আমরা একটু পিছিয়ে ছিলাম মানসিক দিক দিয়ে, এখন সেটা নয়। তো এখন বোধহয় ওই মেন্টাল শক্তিটাই আমাদেরকে বোধহয় কিছুটা এগিয়ে রাখবে। যদি আগের ম্যাচটার কথা বলি, বাংলাদেশ দলকে ফিল্ডিংয়ে আসলে খুব এনার্জেটিক দেখতে পাচ্ছিলাম, যেটি আমরা সচরাচর দেখতে চাই কিন্তু খুব একটা দেখতে পাই না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এগুলি পজিটিভ দিক, কিন্তু কারণ মেন্টালি যখন ডাউন থাকে মানুষ, তখন ফিল্ডিংটা আসে না। কিন্তু এই যে তৎপরতা, যে ফিল্ডিং যে তৎপরতা, এগুলি আসে না। কিন্তু এর আশা মানে হচ্ছে মেন্টালি নিজেদের উপর বিশ্বাসটা আসাটা, যে হ্যাঁ কিছু একটা হবে, পজিটিভ কিছু একটা হবে, আমি ভালো কাজগুলি করতে থাকি। সো ইটস এ গুড সাইন। এবং জয়টা পাওয়াটা দারুণ ব্যাপার হয়েছে। টনিকটা যেটা দরকার ছিল, জয় সেই টনিকটা দিয়ে দিয়েছে। কিন্তু সো এখন অনেক সময় হয় কি, দলটায় খুব ছোটো দলও, যেমন আমি ইউএসএর কথা বলতে পারি, ইউএসএ হয়তো মনে এখন ভাবছে আমরা এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যাব, ওরা যা খেলেছে হয়তো ভাবছে। এই যে ভাবনাটা খুব দরকার, এই স্বপ্নটা খুব দরকার। সো বাংলাদেশ দলের নিশ্চয়ই এখন স্বপ্ন দেখছে অনেক কিছু, এবং এই শুরুটা এখান থেকে। আমি আশা করি বাংলাদেশ ভালো খেলবে। নিশ্চয়ই আমরা আশা করি। ফাহিম ভাই, আপনাকে যেহেতু পেয়েছি, আপনি একজন কোচ এবং ক্রিকেটার তৈরির কারিগর আমরা বলতে পারি, আপনাকে এই প্রশ্নটা বোধহয় করাই যায়। এই যে বছরের পর বছর ধরে আমরা ব্যাটিং লাইন আপনি এতটা ভুগছি, সেখানে কেন কোনো আসলে সমাধান আসছে না, বা আমরা বেটার কিছু পাচ্ছি না? না, সেটা যেটা আমার মনে হয় যে শুধু ব্যাটিং না, সব কিছুতে কম বেশি আছে। আমাদের ঘরোয়া ক্রিকেটে আমাদের বিশেষ করে ব্যাটসম্যানরা যে পরিবেশে বা যেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তার চাইতে অনেক উঁচু দরের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ওখানকার বোলিং বলি বা ওখানে যে কন্ডিশন বলি, অনেক। এখানে হয়তো আমি একটা ম্যাচ খেলছি ডোমেস্টিক ক্রিকেটে, ওরা 150 করেছে, আমার পক্ষে করা খুব কঠিন না। কিন্তু আমি যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যখন খেলতে যাবো, ওরা 200 রান করবে, তখন আমি ওখানে ব্যাটিং করতে যাব, আমার এই অভিজ্ঞতা এখানে নেই, প্র্যাকটিসটা এখানে নেই। সো ঘরে আমরা খুব সহজ ক্রিকেট খেলি, ব্যাটিংয়ে আমাদের খুব কঠিন ক্রিকেট খেলতে হয়। বোলিংটা করা যায়, কিন্তু ব্যাটিংটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। সো আমরা ঘরেও যদি কঠিন ক্রিকেট খেলি, আমার প্রিপারেশন যদি, আমি পড়াশোনার সময় প্রিপারেশনটা যদি, ক্লাস টেস্টগুলো যদি কঠিন হয়, আমার মান্থলি এক্সামগুলো যদি কঠিন হয়, তাহলে আমার এ লেভেল, ও লেভেল, এইচএসসি, এসএসসি ও পরীক্ষাও কিন্তু আমি ভালোভাবে দিতে পারবো। কিন্তু এগুলো যদি আমার ইজি হয়, হ্যাঁ সাজেশন দিয়ে দিল আমাকে, পাশের জন্যটা দেখে আমি লিখতে পারি আমার ক্লাস টেস্টগুলো, ওখানে গিয়ে কিন্তু ওটা পারবো না আমি। সো আমার এইখানটা খুব কঠিন করতে হবে। এটা কঠিন করলেই আমি অভ্যস্ত হব কঠিন পরিবেশে, কঠিন চ্যালেঞ্জগুলো নিয়ে পারফর্ম করার। তখন ওই চ্যালেঞ্জগুলো আমার কাছে খুব কঠিন মনে হবে না। তার মানে আমরা সমস্যাটা তো জানি, কিন্তু সমাধান কেন তাহলে সেই জায়গায় আমরা কেন এগোচ্ছি না? এটা তো সবার প্রশ্ন, কেন এগোচ্ছে না আমরা। আমার মানে এটা খুব কঠিন একটা ব্যাপার না। যাদের কাছে দায়িত্বটা আছে, তারা যদি এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে ওই জায়গাটায় যেতে হবে। অনেকের ব্যক্তিগত স্বার্থ থাকে, এইসব কারণে এটা হয় না, বাট ওগুলো স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা কাজটা করতে পারি, কারণ ইন্টারন্যাশনালি কিন্তু সবাই ভালো চায়, প্রত্যেকে ভালো চায় যে ইন্টারন্যাশনাল ভালো করি। কিন্তু তার জন্য এখানে যেটা করণীয়, তার জন্য যাদের দায়িত্বে এটা আছে ঘরের ক্রিকেটটা, তাদেরকে একটু এগিয়ে আসতে হবে। এখানে সেই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট নিয়ে আসতে হবে আমাদের প্লেয়ারদের জন্য। এখানে যদি অভ্যস্ততা তৈরি হয়, ওখানে ব্যাপারটা সহজ হয়ে যাবে তখন। আচ্ছা, এবার একটু খুব সংক্ষেপেই জানতে চাইবো যে গ্রুপ পর্বের কথা যদি বলি, বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, ডি গ্রুপ, সেখান থেকে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা আপনি কোন কোন দলের মধ্যে দেখছেন? কারণ এখন যেহেতু অনেকগুলো ম্যাচ হয়ে গেছে, এটা নিয়ে আলাপ করা যায়। অবভিয়াসলি সাউথ আফ্রিকা তো একটা দল আছেই, আর দুটো দলের কথা আমি বলতে পারি, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডে কিন্তু সম্ভাবনা আছে, রিয়েলিস্টিক্যালি এভাবেই দেখা উচিত। আমাদেরকে ভালো খেলতে হবে, খেলে পয়েন্ট নিয়ে কিন্তু ওখানে যেতে হবে। সো আমাদের সামনে চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ বোধহয় সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ড। নেপালকেও যে আমরা হেসে খেলে উড়িয়ে দেবো তা কিন্তু নয়, ভালো খেলতে হবে আমাদেরকে। তুলনামূলক নেদারল্যান্ড বোধহয় একটু খানিকটা সহজ প্রতিপক্ষ হবে, বাট নেপাল একটু সহজ প্রতিপক্ষ হবে, বাট নেদারল্যান্ড সহজ হবে না। কিন্তু ওদের খেলার মান যাই হোক না কেন, উইচ ইজ নট ব্যাড, কিন্তু ওরা মেন্টালি এত স্ট্রং, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে কালকেই সাউথ আফ্রিকার এগেইনস্টে। সো ওরা মেন্টালি ভীষণ স্ট্রং, ওরা একটুও ছাড়বে না,
কদম ছাড়বে না কিন্তু আচ্ছা, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল, এবারে এক কথায় জানতে চাইবো নেদারল্যান্ড এবং দুঃখিত আজকের যে ম্যাচটি রয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যকার, যদি পাকিস্তান টসে জিতে যায় এবং ব্যাটিংটা নেয়, কত রান করলে সেফ জোনে থাকবে? 140 এরকম রান করতে হবে। এবং সেটার জন্য যেটা আমি একটু আগে বলছিলাম যে উপর থেকে কোনো ব্যাটসম্যানকে বড় ইনিংস খেলতে হবে, বড় ইনিংস খেলতে হবে, অনেকক্ষণ খেলতে হবে। অনেকক্ষণ খেললে একজন ব্যাটসম্যানের পক্ষে এখানে শেষের দিকে এসে বড় শট খেলা সম্ভব। কিন্তু নতুন একজন আউট হলো, নতুন একজন আসলো, বড় শট খেলতে পারবে না, তাকে আবার তৈরি হতে হবে। সো উপর থেকে কেউ যদি বড় ইনিংস খেলে তাহলে পাকিস্তান পক্ষে সম্ভব হবে 140 বা ওই ধরনের একটা স্কোর করা। 140 ইজ এ গুড স্কোর এই উইকেটে। অনেক ধন্যবাদ ফাহিম ভাই, এবং ক্রিকেট বিশ্ব আসলে অপেক্ষায় থাকবে আজকের ম্যাচের জন্য। ক্রিকেট প্রেমী যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং গিফট বাকি রয়ে গেছে, আমি একটু গিফটটা হ্যান্ড ওভার করতে চাই এই মুহূর্তে। একজনই দুটো পেয়ে গেল, একজনেই দুটো গিফট, আসলে অভিনন্দন তো জানাতেই হচ্ছে, এবং ডাবল অভিনন্দন যে দুটো গিফটই আপনি পাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলে একটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবারে বিদায় নেবার পালা। দর্শক যারা দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সার ZSRM, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।